সম্পূর্ণরূপে আলোচনা হবে বিহেভিয়ারিজম নিয়ে, আচরণবাদ নিয়ে। তো স্কুলস অফ থটসের এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্কুলস, কারণ আজকে সাইকোলজি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমরা আজকে সাইকোলজি বলতে কি বুঝি না, আজকে আমরা সাইকোলজি যদি সিম্পলি বুঝি যে হিউম্যান বিহেভিয়ার। হোয়াট ইজ সাইকোলজি? আমরা এক কথায় বলতে পারি হিউম্যান বিহেভিয়ারিজম। তো এই বিহেভিয়ারিজম নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। খুবই ইম্পর্ট্যান্ট, এবং এটা পরীক্ষার পার্সপেক্টিভ বা আমরা যদি সাইকোলজিকে আন্ডারস্ট্যান্ড করতে চাই সম্পূর্ণরূপে, তো বিহেভিয়ারিজমকে আমরা কিন্তু কোনোভাবেই ইগনোর করতে পারবো না। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কিন্তু বিষয়। তো প্রথমে জাস্ট আমরা দেখে নিই যে বিহেভিয়ারিজমের ফাউন্ডার হিসেবে আমরা কাকে অ্যাকচুয়ালি ধরতে পারি। তো আমরা বিহেভিয়ারিজমের ফাউন্ডার হিসেবে যদি আমরা দেখি, তো জেবি ওয়াটসন হচ্ছেন কিন্তু সেই ব্যক্তি যিনি বিহেভিয়ারিজমকে বা আচরণবাদকে প্রতিষ্ঠা করেছিলেন। এবং সাইকোলজির যে আমরা প্রথম মাইন্ডের জায়গা থেকে আলোচনাটা দেখে আসছি, যেখানে আমরা মাইন্ড সোলের যে শিপমেন্টগুলো পরপর হয়েছে, কনসিয়াসনেসেরও শিপমেন্ট হয়েছে, তো সেখানে কিন্তু বিহেভিয়ারিজম তারপরে এসে কিন্তু আগের যে তার আইডিয়াগুলো, সাইকোলজির যে আইডিয়াসগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেন, এবং তিনি কিন্তু মানুষের আচরণের উপর বেশি ফোকাস করেন, যেটা সম্পূর্ণরূপে অবজার্ভ করা যায়, যেটা অ্যাকচুয়ালি একটা অবজেক্টিভ একটা ব্যাপার, যেটাকে ইন জেনারেল সায়েন্টিফিক ওয়েতে স্টাডিও করা যায়। কিন্তু যদি আমি দেখি এখানে ফাংশনালিজম বা স্ট্রাকচারালিজমের কথা মাইন্ডের, তো সেখানে কিন্তু এই পুরো দুটো কনসেপ্টই কিন্তু অনেকটা সাবজেক্টিভ, কারণ এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। সেখানে এটাকে ইন জেনারেল কোনো থটসকে সাইকোলজির কোনো মেজর থিঙ্কিং হিসাবে সেটাকে কিন্তু এস্টাবলিশ করাটা কোনোভাবেই কিন্তু সম্ভব নয়, এটা অ্যাকর্ডিং টু জেবি ওয়াটসন। সো সম্পূর্ণরূপে তিনি আগের আইডিয়াসগুলোকে সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেন, এবং তিনি তার নিজের আইডিয়া আচরণবাদ, বিহেভিয়ারিজম, এটা কিন্তু এস্টাবলিশ করেন ইন দ্য ইয়ার 1913। আর এখানে কিন্তু তিনি অবশ্যই একজন আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন। এবং এখানে আমি একটা জিনিস মেনশন করেছি যে ফার্স্ট ফোর্স অফ সাইকোলজি। এবার এখানে এটাকে বিহেভিয়ারিজমকে আমরা ফার্স্ট ফোর্স অফ সাইকোলজি বলছি, তার স্পেসিফিক কিছু কারণ আছে। কারণ এই সাইকোলজির এই স্কুলস অফ থট বিহেভিয়ারিজম, এটাই কিন্তু এসে সম্পূর্ণরূপে সাইকোলজির আগের যে থিঙ্কিং আইডিয়াসগুলো ছিল, যেখানে আমরা ওই ইন্ট্রোস্পেকশন পাচ্ছিলাম, স্ট্রাকচারালিজম পাচ্ছিলাম, যেখানে ফাংশনালিজম পাচ্ছিলাম, সেখানে পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে নতুন কিন্তু সাইকোলজির একটা কিন্তু নতুন একটা আমরা বলতে পারি যে রেভলিউশনস কিন্তু এসে যায় সাইকোলজির ফিল্ডে। আর বর্তমানে কিন্তু আমরা সাইকোলজিকে বিহেভিয়ারিজম এসেই কিন্তু আইডেন্টিফাই করি ইজিলি। তো এখানে কিন্তু এই জন্য এটাকে ফার্স্ট ফোর্স বলছে, কারণ সেই সময় থেকেই কিন্তু সাইকোলজির একটা বিরাট পরিবর্তন কিন্তু আসে সাইকোলজির মেন আইডিয়া বা কনসেপ্টের। তো সেই জন্য এটাকে ফার্স্ট ফোর্স বলছে। আমরা যদি আবার এটা সেকেন্ড ফোর্স দেখি, তো আমরা সাইকো অ্যানালিসিস জানি, আমরা এটাকে সেকেন্ড ফোর্স বলছি সাইকোলজির। আর হিউম্যানিস্টিক যে অ্যাপ্রোচটা আছে স্কুলস অফ থট, সেটা হচ্ছে আমাদের থার্ড ফোর্স অফ সাইকোলজি। তো এই তিনটে ফোর্স আমরা কিন্তু পরপর দেখতে পাই। তো এবার যদি আমরা একটু দেখি যে এই বিহেভিয়ারিজম যে আইডিয়াটা, মানুষের আচরণ নিয়ে স্টাডি করা, মানুষের আচরণকে কন্ডিশনের থ্রুতে লার্নিং করানো, এবং যেহেতু আমরা যে কোনো ইন্ডিভিজুয়ালেরই তার বিহেভিয়ারটা, তার আচরণটা ইজিলি অবজার্ভ করতে পারি, তো এটা ইজিলি স্টাডি করা যায়, এটা অনেকটা এভিডেন্ট পাওয়া যায়, এটা অনেকটা সায়েন্টিফিক ওয়েতে স্টাডি করা যায়, যেখানে কিন্তু আমরা মাইন্ডে কিন্তু সেভাবে কিন্তু বা ইন্ট্রোস্পেকশন, সেখানে কিন্তু আমরা এই ডিরেক্টলি কিন্তু অবজার্ভ করতে পারছিলাম না। সেই আইডিয়াগুলো সম্পূর্ণ ছিল সাবজেক্টিভ, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল কিন্তু অবশ্যই ভ্যারি করে। এবার মেজর থিঙ্কারদের যদি কথা বলি, তো যে বিহেভিয়ারিজম এই স্কুলস অফ থটসে আর কোন কোন সাইকোলজিস্ট ইনভলভ ছিলেন বা এই স্কুলস অফ থটসের ওপর কাজ করেছেন, তারা বিভিন্ন রকমের থিওরিজ দিয়েছেন। তো থিওরিজগুলো অলরেডি পরপর আমরা ডিসকাস করবো ডেফিনেটলি। সো এখানে চ্যানেলে অনেক কিন্তু ভিডিও আছে, তো প্লে লিস্টে যেয়ে করে তোমরা কিন্তু ভিডিওগুলো পরপর দেখো, কারণ তাহলেই তোমাদের সম্পূর্ণ আইডিয়াটা ক্লিয়ার হবে। আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। তো এখানে কিন্তু আমরা ইভান প্যাভলভকে পাচ্ছি, তার সাথে থর্নডাইক, বিএফ স্কিনার অ্যান্ড বান্দুরা, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই বিহেভিয়ারাল স্কুলস অফ থটসের কিন্তু সাথে যুক্ত ছিলেন, এবং নিজেদের কিন্তু থিওরিজ কিন্তু দিয়েছেন, লার্নিংয়ের কিন্তু বিভিন্ন থিওরিজও তারা দিয়েছেন কিন্তু। তো এখানে আমরা যদি একটু দেখি যে আমরা একটু ডেফিনেশনটা এখানে জাস্ট একটু দেখে নিই। তো আমরা এখন মডার্ন যে সাইকোলজির ডেফিনেশনটা, সেটাতে আমরা কি বলছি যে অ্যাকর্ডিং টু জেবি ওয়াটসন, যে সাইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার। অবশ্যই সেটা এই হিউম্যান বিহেভিয়ারের মেন কনসেপ্টের ওপরেই কিন্তু বিহেভিয়ারিজম কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যেখানে তিনি সম্পূর্ণরূপে স্ট্রাকচারালিজম এবং ফাংশনালিজম এই দুটো আইডিয়াকে কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট করে দিয়েছিলেন।
এরপরে হিস্ট্রিটা একটু দেখে নেওয়া যাক যে বিহেভিয়ারিজম বা আচরণবাদ তার যে হিস্ট্রিটা আছে। তো জেবি ওয়াটসন যদিও আচরণবাদের জনক হিসাবে পরিচিত, কিন্তু জেবি ওয়াটসন কিন্তু অনেকটাই কিন্তু প্যাভলভের দ্বারা কিন্তু ইন্সপায়ার ছিলেন, অনেকটাই কিন্তু প্যাভলভের দ্বারা কিন্তু তিনি ইন্সপিরেশন নিয়েছিলেন। কারণ প্যাভলভ কিন্তু প্রথম তার কন্ডিশনিংয়ের আইডিয়াটি কিন্তু দিয়েছিলেন। বেসিক্যালি আমরা যে আচরণের কথা বলছি, কন্ডিশনের থ্রুতে যা আচরণের মডিফিকেশান তৈরি করা, সেটা কিন্তু প্যাভলভের কনসেপ্ট। তো সেই কনসেপ্ট থেকে ওয়াটসন কিন্তু অনেকটা ইন্সপিরেশন নিয়েছেন এবং সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে কিন্তু পরে তিনি কিন্তু এই বিহেভিয়ারিজমকে প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে তিনি একটা আর্টিকেলও পাবলিশ করেছিলেন, সাইকোলজি অ্যাজ দ্য বিহেভিয়ারিস্টিক ভিউ ইট। তো সেই আর্টিকেলেও কিন্তু সম্পূর্ণরূপে বিহেভিয়ারিজমের থটটাকে তুলে ধরেন। তারপর থেকেই কিন্তু আমরা মানে বেসিক্যালি আমরা যদি ইয়ারটা দেখি তো 1913 দিক থেকে কিন্তু বিহেভিয়ারিজম কিন্তু এক্সিস্টেন্স কিন্তু শুরু হয় বা সবাই কিন্তু এটাকে রেকগনাইজ করতে শুরু করে। তো এখানে কিন্তু আমরা প্রথম দেখছি যে প্যাভলভের আইডিয়া থেকে কিন্তু অনেকটাই ওয়াটসন ইন্সপায়ার ছিলেন। তারপর আমরা পরপর আরও বিভিন্ন সাইকোলজিস্টদের কথা পাবো যারা পরপর এই স্কুলস অফ থটসের সাথে যুক্ত হন তারা, এবং তারপর তাদের নিজস্ব অনেক রকম থিওরিসও কিন্তু দিয়েছেন। তো এখানে ওয়াটসন অ্যান্ড রেনার, এটা আমরা 1920 এখানে এটা অ্যালবার্টের ওপর, একটা লিটিল অ্যালবার্টের ওপর পরীক্ষা করেছিল, যেটা আমি পরে একটু ডিসকাস করবো লিটিল অ্যালবার্টের ব্যাপারে। তার পাশাপাশি থর্নডাইক অ্যান্ড স্কিনার অ্যান্ড হাল, বিএফ স্কিনার, চমস্কি, বান্দুরা অ্যান্ড বিএফ স্কিনার। তো এখানে পরপর কিন্তু বিভিন্ন সাল ওয়াইজ দেওয়া রয়েছে, এটা তোমরা একটু নোট করে নিও ভিডিওটা স্ক্রিনশট নিয়ে বা পজ করে। তো এখানে আমি কিছু এফেক্টিভ জায়গাগুলো বলি যে থর্নডাইকের আমরা যে লটা পাই, ল অফ এফেক্ট, সেটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে আমরা থর্নডাইকের শিখনের দু ধরনের মেনলি ল পাচ্ছিলাম আমরা, প্রাইমারি আর একটা সেকেন্ডারি। তো প্রাইমারি লসের মধ্যেই কিন্তু এটা আছে, ল অফ এফেক্ট। এর পাশাপাশি আমরা যদি ইম্পর্টেন্ট জায়গা বলি, প্রিন্সিপালস অফ বিহেভিয়ার, এটা কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় আস্ক করা হয়, জিজ্ঞাসা করা হয়, এটা হালের কিন্তু লেখা। এছাড়াও কিন্তু আমরা বিএফ স্কিনারের কিন্তু আমরা থিওরি জানি যে বিএফ স্কিনারের কিন্তু অপারেন্ট কন্ডিশনিং এবং প্যাভলভের কিন্তু যেটাকে আমরা ক্লাসিক্যাল কন্ডিশনিং বলি। তার পাশাপাশি এখানে কিন্তু ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর থাকবে সেটা হচ্ছে আমরা বান্দুরার কথা যদি দেখি, এখানে তো সোশ্যাল লার্নিংয়ের থিওরি কিন্তু তিনি দিয়েছিলেন, যেখানে সোশ্যাল লার্নিং এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড আছে। এই থিওরিজগুলো আমরা কিন্তু সেপারেট ভিডিও কিন্তু চ্যানেলে আছে। ফুল আন্ডারস্ট্যান্ডিং যদি নিতে হয় তাহলে থিওরিগুলোকে আমাদের কিন্তু থরলি কিন্তু স্টাডি করতে হবে, এবং সেই ভিডিও থেকে তোমরা কিন্তু সেন্ট্রাল আইডিয়াটা ডেফিনেটলি পাবে। তো এই ছিল হিস্ট্রি যদি আমরা সাম আপ করি, তো প্যাভলভের আইডিয়া থেকে, কন্ডিশনিংয়ের আইডিয়া থেকে ওয়াটসন অনেকটা ইন্সপায়ার্ড ছিলেন, এবং 1930s এই সময়টা থেকে কিন্তু বিহেভিয়ারিজম এক্সিস্টেন্স কিন্তু পায়, এবং সেখান থেকে কিন্তু তার রেকগনিশন শুরু হয়। এরপর আমরা যদি ওয়াটসনের যে বিহেভিয়ারিজের আইডিয়াটা নিয়ে একটু আলোচনা করি, তো তিনি যখন বিহেভিয়ারিজম প্রতিষ্ঠা করেছেন, তিনি সম্পূর্ণরূপে মোটামুটি আমরা যদি দেখি যে জিনগত যে কারণ বা বংশগতি, সেই ফ্যাক্টরটাকে কিন্তু রিজেক্ট করে দিয়েছিলেন অনেকটাই, এবং তিনি বলছিলেন যে ডিরেক্টলি যে এখানে আমার দেখারই দরকার নেই কোন ব্যাকগ্রাউন্ড, কোন মাইন্ডসেটের ছেলেমেয়ে, আমাকে যদি এরকম 1 ডজন এরকম একটা কিন্তু কথা বলেছিলেন যে র্যান্ডম কিছু যদি তাদেরকে চাইল্ড দেয়া হয়, তো তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের বিহেভিয়ার, আচরণকে মডিফাই করিয়ে কন্ডিশনিংয়ের থ্রুতে সে কিন্তু তাদের থেকে যে কোনো ধরনের প্রফেশনাল কিন্তু তৈরি করতে পারে, তাদেরকে ডক্টর করতে পারে, লয়ার করতে পারে, আর্টিস্ট করতে পারে, যে কোনো ধরনের প্রফেশনাল কিন্তু তৈরি করে দিতে পারে। এখানে মানে সেটার জন্য পার্টিকুলার কোনো যে আমরা জন্মসূত্রের যে জিনগত ফ্যাক্টরস, এটাকে কিন্তু অনেকটাই ইগনোর করে দিয়েছিলেন, যেখানে তিনি একটা কি টার্ম এখানে দিয়েছিলেন যে ট্যাবুলার আশা। তো ট্যাবুলার আশা বলতে এখানে ওয়াটসন যেটা বলতে চেয়েছেন যে শিশু যখন জন্মগ্রহণ করছে বা শিশুর যে জার্নিটা শৈশবে শুরু হচ্ছে, সেই পিরিয়ডটা কিন্তু একটা আমরা মানে বেসিক্যালি ক্লিয়ার স্লেটের মতো বলতে পারি, যে ব্ল্যাঙ্ক স্লেট, যেখানে সেই স্লেটে যে যেরকমভাবে লিখবে সেরকমভাবেই সে কিন্তু কাজ, এখানে লেখার কথা অর্থটা হচ্ছে যে তাকে যেরকমভাবে আমরা ট্রেনিং দেবো, যেরকমভাবে কন্ডিশনিং করাবো, যেরকম পথ দেখাবো, যেরকমভাবে তাকে অভ্যাস করাবো, সেরকমই কিন্তু তার ফিউচারটা সেইভাবে কিন্তু তৈরি হবে। এটার কিন্তু অন্য কোনো প্রভাব কিন্তু এখানে কিন্তু থাকবে না, যেটা মানে অ্যাকচুয়ালি ওয়াটসনের কনসেপ্ট এটা, যেখানে তিনি অনেকটা এই যে জিনের ফ্যাক্টরসগুলো এবং এনভায়রনমেন্ট, এটাকে কিন্তু অনেকটাই কিন্তু ইগনোর করেছেন। এরপর যদি আমরা এই পরীক্ষাটার কথা বলি যে লিটিল অ্যালবার্ট, এটা অনেক সময় জিজ্ঞাসা করে যে লিটিল অ্যালবার্টের রেফারেন্সটা। লিটিল অ্যালবার্ট হচ্ছে যে ছোটোই বাচ্চার ওপর ওয়াটসন এক্সপেরিমেন্টটা করেছিলেন আর কি, কন্ডিশনিংয়ের যে আইডিয়াটা নিয়ে করেছিলেন। তো এখানে কিন্তু অনেক রকমের মানে অনেক
কথাই এখানে শোনা গেছে যে এই যে লিটল অ্যালবার্ট তার কিন্তু ফিউচারে কিন্তু সে তার মধ্যে একটা এমনই একটা ভয়ের একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল যে সে যে কোনো জিনিসের প্রতি কিন্তু তার একটা ভয় বা ভীতি কিন্তু স্থাপন হয়ে গিয়েছিল, যেখানে ফিউচারে তার এই লিটল অ্যালবার্টের আর কোনো খোঁজ খবর কিন্তু সেভাবে কিন্তু পাওয়া যায়নি, যেটুকু শোনা যায়। তো এখানে লিটল অ্যালবার্টের যে পরীক্ষাটার মেন ছিল যে যখন লিটল অ্যালবার্ট প্রথম মানে একটা বেসিক্যালি অবজেক্টের সাথে, বা এখানে আমরা একটা এক্সাম্পল দেখতেও পাচ্ছি, এখানে একটা টয় টাইপ একটা জিনিস ছিল আর কি, এখানে একটা র্যাটের কথা বলা রয়েছে। তো লিটল অ্যালবার্ট যখন এই টয়টাকে হাত দিচ্ছে বা তাকে নেওয়ার চেষ্টা করছে, তখন একটা জোরে কিন্তু সাউন্ড কিন্তু বাজছে। এবার এই জিনিসটা যখন বারবার রিপিট হচ্ছে, তখন কি হচ্ছে, তার মাইন্ডের মধ্যে তার আচরণে এইরকম একটা কিন্তু অবজারভেশন দেখা যাচ্ছে যে সে কিন্তু অন্য বাকি যে কোনো এলিমেন্ট এই ধরনের দেখলেই সে কিন্তু কান্না করছে বা সেটাতে কিন্তু ভয় পেয়ে যাচ্ছে। কারণ তার পাস্ট এক্সপিরিয়েন্সটা কীরকম হচ্ছে যে তার এই যে একটা অবজেক্টের সাথে একটা সাউন্ডের যে রিলেশানটা, এই যে কন্ডিশনিংটা, এটা এমন তৈরি হয়ে গেছে, তার আচরণে কীরকম প্রভাব দেখাচ্ছে, সে যে কোনো জিনিসই কিন্তু সে ভয় পেয়ে যাচ্ছে এবং তার কিন্তু একটা ভয় ভীতি কিন্তু অবজেক্টের প্রতি চলে আসছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শুধুমাত্র 9 ইয়ার ওল্ড একটা চাইল্ডের কথা কিন্তু মানে চাইল্ডের ওপর কিন্তু এক্সপেরিমেন্টটা করা হয়েছিল লিটল অ্যালবার্ট। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো জিনিসকে কন্ডিশনের থ্রুতে মানে লার্ন করাতে পারি, ইভেন সেটাকে আনলার্নও করাতে পারি। মানে কোনো যদি জিনিস এমন শিখেছে হয়তো, সেটা হয়তো নেগেটিভ কিছু, সেটাকে আমরা আবার কন্ডিশনের থ্রুতেই কিন্তু পুনরায় সেটাকে ফিরিয়েও আনতে পারি। এটা হচ্ছে ওয়াটসনের কনসেপ্ট। তো এরপর যে কী টার্ম আমাদের কিছু দেখতে হবে এই বিহেভিয়ারিজম বুঝতে গেলে, তো এখানে প্রথম যে টার্মটা আমরা পাবো সেটা হচ্ছে ওয়াটসনের, যেটা মেনলি বিহেভিয়ারিজমের কনসেপ্ট, যেটা অলরেডি ডিসকাস করলাম। বিএফ স্কিনারের এটা র্যাডিক্যাল বিহেভিয়ারিজম, তার সাথে অ্যাভেন প্যাভলভ ক্লাসিক্যাল কন্ডিশনিং, অ্যান্ড বিএফ স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং, অ্যান্ড রিনফোর্সমেন্টের এক কনসেপ্ট পাবো যেটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, শিডিউলিং যেটা পার্সিয়াল, ফিক্সড, ইন্টারভাল অ্যান্ড রেশিও হতে পারে, পানিশমেন্ট, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তো এইগুলোর কিন্তু সেপারেট থিওরি কিন্তু ভিডিও কিন্তু আছে, সেগুলো কিন্তু দেখতে হবে, আমি বারবার বলছি। তো এইটা যেহেতু আমরা বিহেভিয়ারিজমের স্কুলস অফ থটসের আইডিয়াটা নিচ্ছি, তো আমি জাস্ট একটু সিম্পলি ব্যাপারগুলো বলি। তো এখানে দুটো বা তিনটে জিনিস আমাদের খুব ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে হবে। সেটা প্রথম হচ্ছে যে ক্লাসিক্যাল কন্ডিশনিং। ক্লাসিক্যাল কন্ডিশনিং বলতে আমরা কী বুঝছি? কন্ডিশনিং বলতে কিছু নয়, একটা স্টিমুলাস আর রেসপন্সের কিন্তু বেসিক্যালি অ্যাসোসিয়েশন বা সম্পর্ক স্থাপন করা, যার ফলে একটা সময় হয় যে যেটা ন্যাচারাল বিহেভিয়ার সেটাও কিন্তু একটা আর্টিফিশিয়াল বিহেভিয়ারে, সেটা কিন্তু আর্টিফিশিয়াল স্টিমুলাস দিয়েও আমরা ন্যাচারাল বিহেভিয়ারকে নিয়ে আসতে পারি, বা সেটা কন্ডিশনিং বিহেভিয়ারও হতে পারে। এর পাশাপাশি রিনফোর্সমেন্ট মানে হচ্ছে যে আমাদের লার্নিং বা আমাদের বিহেভিয়ারটা কিন্তু আমরা রিনফোর্সমেন্ট দিয়ে, কোনো কিছু রিওয়ার্ডস দিয়ে, আমরা অনেক সময় স্টুডেন্টরা ভালো রেজাল্ট করলে তাদেরকে আমরা কোনো কিছু একটা রিওয়ার্ড দিই যাতে সে পুনরায় সেই অ্যাকশানটা পারফর্ম করে। এবার শিডিউলিংটা হচ্ছে যে রিনফোর্সমেন্টটা যখন দেবো সেটা কীরকম হবে, সেটা পার্সিয়াল হবে নাকি ফিক্সড কোনো একটা টাইমে হবে, ইন্টারভ্যাল হবে। মানে যদি আমি কোনো স্টুডেন্টকে রিওয়ার্ড দেওয়ার কথা চিন্তা করি, মানে রিনফোর্সমেন্ট দেওয়ার, তাহলে সেটা আমি কি প্রতি 6 মাস অন্তর অন্তর দেবো, না একটা ফিক্সড রেশিও থাকবে ফাইনাল অ্যানুয়াল এক্সামের পর, না ক্লাস টেস্টের পর? এটার একটা কিছু পার্সিয়াল, ফিক্সড বা ইন্টারভ্যাল বা রেশিও এই ধরনের হতে পারে। এবার পানিশমেন্ট কি, যে আমরা এই যে বলছি বিহেভিয়ারের ব্যাপারে আলোচনা করছি, তো পানিশমেন্টের থ্রুতেও কিন্তু বিহেভিয়ারকে মডিফাই করা যায়, যেটা বর্তমানে শিক্ষা ব্যবস্থায় কিন্তু পানিশমেন্টের কনসেপ্টেই উঠে গেছে। কারণ পানিশমেন্ট দিয়ে বিহেভিয়ারের যে শেপ করাটা, এটা কিন্তু অনেকটাই এখন রিজেক্টেড আইডিয়ার মধ্যে কিন্তু পড়ে গেছে। কিন্তু এই কনসেপ্টটা কিন্তু বিহেভিয়ারিজমের কনসেপ্ট অ্যাকচুয়ালি। এরপরের ক্রিটিসিজম যদি দেখি, তো এখানে কিন্তু আমরা কি দেখছি যে বিহেভিয়ারিজম সম্পূর্ণরূপে একদম কগনিটিভ জায়গাটা, যেটা তার কগনিটিভ, তার জেনেটিক এবং তার পাশাপাশি সোশ্যাল রেফারেন্সটা কিন্তু লার্নিংয়ের অনেকটাই ইগনোর করে দিয়েছেন, যেখানে সম্পূর্ণরূপে তাকে তাকে অনেকটা মেকানিজমের থ্রুতে জাস্ট আর্টিফিশিয়াল ওয়েতে তাকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছে। এবং এর পাশাপাশি এখানে তাদের যে অ্যাজাম্পশনটা আছে বিহেভিয়ারিজমে, তারা বলছে যে অনলি রিনফোর্সমেন্ট যদি হয় আর কি, অকার্স থ্রু রিনফোর্সমেন্ট, হুইচ ইজ নট ট্রু। যে সবসময় যে বিহেভিয়ার আমরা পজিটিভ ওয়েতে দেখছি সেটা শুধুমাত্র রিনফোর্সমেন্টের থ্রুতেই হতে পারে, এটা কিন্তু নট ইউনিভার্সাল ট্রুথ। তো এই দুটো ক্রিটিসিজম আমরা কিন্তু পাই এই বিহেভিয়ারিজমে। তো এবার কিছু কুইজ করে নিই। তো কুইজটা করার কারণ হচ্ছে যে আমরা এই যে কনসেপ্টটা এতক্ষণ আলোচনা করলাম, তো আমরা কতটা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি আমরা জাস্ট একটুখানি
দেখে নিই, এটা কিছু ব্যাপার নয়। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই 5টা করে কোশ্চেন আছে, তো কোশ্চেনের অ্যান্সারগুলো কমেন্ট বক্সে লিখবে, আমি রিপ্লাই করে জানিয়ে দেবো যে অ্যান্সারগুলো ঠিকঠাক আছে কিনা, বা অ্যান্সারের পুরো সেটটাই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো। তো প্রথম কোশ্চেনটা দেখা যাক। তো প্রথম এখানে আমাদের কোশ্চেন যেটা আছে যে রিনফোর্সমেন্ট অ্যান্ড পানিশমেন্ট আর মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ। তো এই দুটো কনসেপ্ট যে রিনফোর্সমেন্ট পানিশমেন্ট, এই দুটো কিন্তু কার সাথে অ্যাসোসিয়েটেড আছে? অপারেন্ট কন্ডিশনিং, না ক্লাসিক্যাল কন্ডিশনিং, না বোথ, না নান। এরপর নেক্সট 2 নম্বরে যদি আমরা দেখি, তো হু ইজ দ্য ফাদার অফ বিহেভিয়ারিজম। তো আমরা ফাদার কাকে দেখছি বিহেভিয়ারিজমের? এটা খুবই ইজি, বিএফ স্কিনার, না ওয়াটসন, নাকি থর্নডাইক, নাকি প্যাভলভ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, বিহেভিয়ারিজম কোন আইডিয়াটাকে রিজেক্ট করেছিল? স্ট্রাকচারালিজমের যে দুটো আইডিয়া ডিফারেন্ট ছিল, এই দুটো আইডিয়াকেই রিজেক্ট করে দিয়েছিল। এটা ট্রু নাকি ফলস? এই কোশ্চেনটার অ্যান্সার ট্রু হবে না ফলস হবে? রিজেক্ট করেছিল নাকি করেনি? ওকে, অ্যান্ড কোশ্চেন নাম্বার 4, যে ট্রাবুলার আসা, এটার কথাটার অর্থ কী? যে ক্লিন স্লেট, নাকি রিটেন স্লেট, নাকি বোথ, নাকি নান? ট্রাবুলার আসা। অ্যান্ড ফাইনালি 5 নম্বর, যে সোশ্যাল লার্নিং থিওরির রিটেন, এটা অ্যাকচুয়ালি সোশ্যাল লার্নিং থিওরিটার কে দিয়েছিলেন অ্যাকচুয়ালি? জেবি ওয়াটসন, নাকি থর্নডাইক, নাকি বিএফ স্কিনার, নাকি বান্দুরা? এটা আমি অ্যাকচুয়ালি হিস্ট্রি যখন পড়ছিলাম, হিস্ট্রি অফ বিহেভিয়ারিজম, সেখানে বলেছি, বা তোমরা নোটও করেছো অলরেডি নিশ্চয়ই। তো এই হচ্ছে 5টা কোশ্চেন ছিল। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সারগুলো নিজের মতো করে লেখো, আমি রিপ্লাই করে অ্যান্সার তোমাদের অবশ্যই বলে দেবো। তো এই ছিল ভিডিওটা, বিহেভিয়ারিজমের কনসেপ্টটা, সেন্ট্রাল আইডিয়াটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কিছু কোয়ারিজ থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অ্যান্ড ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও, যারা এই ধরনের ভিডিও বা বিভিন্ন রকমের প্রিপারেশান বা এডুকেশনের স্টুডেন্ট বা টেট বা নেট, যে ধরনের এটা রিলেটেড সিলেবাস পাবে তাদের সাথে শেয়ার করো। আর নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।